স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 1 ঘণ্টা ব্যাপী ফোনে কথা বলেন পুতিন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, পুতিনের সাথে ফোনালাপে ইউক্রেন যুদ্ধের চেয়ে গুরুত্ব পেয়েছে ইরান ইসরায়েল সংঘাত। ক্রেমলিন জানায়, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন পুতিন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে বইছে সুবাতাস। অনেক শঙ্কা কেটে গিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনীতির বিশ্লেষকরা। তবে তারা বলছেন, বৈঠকই শেষ কথা নয়, সামনে আছে নানা চ্যালেঞ্জ। এদিকে লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতে ইসলাম বলছে, এর মাধ্যমে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনীতিতে অনেকদিন পর এমন উত্তাপ দেখল বাংলাদেশ। ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে এটাকে রাজনীতির জন্য ইতিবাচক বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি। এদিকে বৈঠকের একদিন পর জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে জানিয়েছে, সেখানে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এনসিপি বলছে, বৈঠকে নির্বাচন ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার বিচার প্রসঙ্গটি তেমন আসেনি। এই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। এই অবস্থায় ইতিবাচক দিকের পাশাপাশি বৈঠক নিয়ে কিছু প্রশ্ন বিশ্লেষণ সামনে এসেছে। যেমন, বৈঠক পরবর্তী স্বস্তি টেকসই হবে তো? বিএনপি কি বেশি লাভবান হলো? এক পক্ষের সন্তুষ্টি আর অন্য পক্ষের অসন্তোষে সংকট বাড়বে না তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি স্থিতিশীল অবস্থায় যেতে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বৈঠকে কিন্তু শেষ কথা না, সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই সরকারের অধীনে হবে, প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা কি হবে। তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটা খুবই শীর্ষ পর্যায়ের একটা বৈঠক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। সেই বৈঠকের ব্যাপারে ভিন্নমত থাকতেই পারে। এই আলাপ আলোচনাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেয়ে এটাকে সলিড করতে হবে। আমি এখনও মনে করছি না যে এটা একেবারে খুব দৃঢ় কিছু ঘটে গেছে। তাদের পরামর্শ, কোনো ইস্যুতে অনড় অবস্থানে না থেকে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে হবে দলগুলোকে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবার একটা মব সৃষ্টি হবে, মবক্রের সৃষ্টি হবে, তারা হয়তো আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করবেন। জিনিসটা যেন এমন পর্যায়ে না যায়। ডেমোক্রেটিক প্রসেসের দিকে যদি আপনি না যান, তাহলে তো আমি মনে করি যে দেশ আবারও ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে। এইটা যেন অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে, এক্ষেত্রে সবারই সতর্ক থাকাটা খুব জরুরি। রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার প্রবণতা এবং এ নিয়ে চর্চা করাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া দরকার বলে আমি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার 10 দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও বিমা। এরই মধ্যে রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। তাদের কর্মচঞ্চলতায় পুরনো রূপ ফিরে পাবে মহানগর ঢাকা। 4 জুন ছিল শেষ কর্মদিবস। 7 জুন শনিবার ছিল ঈদের দিন। দীর্ঘ দিনের ছুটিতে রয়ে শোয়ে রাজধানীতে ফিরতে শুরু করেন অনেকে। তবে গতকাল ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ভিড় দেখা গেছে কর্মজীবী মানুষের। আজ ভোরেও পথে পথে দেখা গেছে কর্মস্থলে ফেরাদের ভিড়। দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় দিন দিন বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। করোনা ও ডেঙ্গুতে বেশ কয়েকজনের মৃত্যুতে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজন সতর্কতার। এজন্য সরকারকে আপৎকালীন কর্মকৌশল তৈরির পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেখা গেছে, মৃত্যু কম হলেও প্রতিদিনই 10 থেকে 15 জন করোনা আক্রান্ত হচ্ছেন, আর বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। এমন পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। সামান্য ঠান্ডাজনিত সমস্যাতেই তারা ভিড় করছেন হাসপাতালগুলোতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালের পরিচালক জানান, করোনা ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় 45টি আইসিইউ এবং 600-র বেশি অক্সিজেন সিলিন্ডার সহ সার্বিক প্রস্তুতি রয়েছে হাসপাতালের। আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, মোর দেন 600। প্রেজেন্টলি আমাদের 45 আইসিইউ বেড রয়েছে। ইফ নিডেড আমরা হয়তো
জনবল প্রাপ্তি সাপেক্ষে আমরা 200 পর্যন্ত আইসিইউ এখানে এক্সটেন্ড করার জন্য মতো আমাদের সরঞ্জামাদি এবং ব্যবস্থা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা সহ সব রোগের লক্ষণ কাছাকাছি হওয়ায় রোগ শনাক্তকরণে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকদের। আমরা 4টা ভাইরাসের এখন মোকাবেলা করছি। ডেঙ্গু, চিকুনগুনিয়া 2 ভাই, এদিকে করোনা, এদিকে ইনফ্লুয়েঞ্জা। এই লক্ষণগুলো আবার একটা থেকে আরেকটা মধ্যে পার্থক্য করা এখন কঠিন হয়ে যাচ্ছে। শুধু সাধারণ মানুষ না, আমাদের চিকিৎসকদেরও সুস্থতাটা কোন ভাইরাসের কারণে এইটা বলা মুশকিল। প্রস্তুতির জন্য আমাদের একটা আপৎকালীন কর্মকৌশল তৈরি করা দরকার, যাতে করে আমরা মানুষকে সুরক্ষা দিতে পারি। করোনা আর ডেঙ্গুর বিস্তারে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার পরামর্শ দেন তিনি। রোগটা শনাক্ত করতে পারতে হবে আমাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জব্দ 47,000 সামরিক ইউনিফর্মের গন্তব্য কোথায় ছিল তা নিয়ে মুখ খুলছে না পুলিশ। বেশ কয়েকজনকে ঢাকায় গোয়েন্দা সংস্থার টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI-তে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেওয়া হচ্ছে না কোনো তথ্য। এদিকে 3টি মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীনের বলা হলেও কেএনএফের দাবি করেছে এসব পোশাক তাদের না। ওয়েল কম্পোজিট নিট কারখানার ডেলিভারি চালানের কপি এটি। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুজ সালামের ওয়েল কম্পোজিট নিট কারখানায় ভুয়া ঠিকানা ব্যবহার করে কাপড়ের অর্ডার দিয়েছিল আগ্রাবাদের MI এন্টারপ্রাইজ। তবে অনুসন্ধানে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। এর নেপথ্যে ছিল গোলাম আজম, নিয়াজ হায়দার ও মঙ্গলাসিন মারমা নামের 3 ব্যক্তি। তারা কারখানাটির সাথে ব্যাংকের বদলে লেনদেন করে নগদ অর্থে ওয়েল কম্পোজিট নিট কারখানার কাপড় দিয়ে রিংভো অ্যাপারেলস কারখানায় তৈরি হয় 20,300 পিস ইউনিফর্ম। গোয়েন্দা সংস্থার বিশেষ সেলে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছে না কেউ। কিন্তু কাদের জন্য তৈরি হয়েছিল এসব ইউনিফর্ম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। কেএনএফের হোক বা কেএনএফের না হোক, এই পোশাকগুলো কিন্তু আমাদের দেশের কোনো নিরাপত্তা বাহিনীর না। এতে করে বোঝা যায় এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী, অবশ্যই কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটি বানানোর জন্য চট্টগ্রামের এই গার্মেন্টস কারখানায় অর্ডার দিয়েছে। মিয়ানমারের সাথে 272 কিলোমিটার সীমান্তের কিছু অরক্ষিত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত উপস্থিতির সুযোগে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তাই সীমান্তের নিরাপত্তা আরও জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। এই যে ইউনিফর্মটা ধরা হয়েছে বা সীমান্তের ওই পার থেকে সেই পারে জলখেলি করছে, পয়লা বৈশাখ উদযাপন করছে সশস্ত্র অবস্থায়, সেটা অস্ত্রসহ তারা ছবি তোলা, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে। এসব ব্যাপারে একটা যদি স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা হয়, তাহলে মানুষের মনে কোনো ধরনের সন্দেহ থাকে না। এদিকে এক বিবৃতিতে কেএনএফ দাবি করেছে চট্টগ্রামে জব্দ 47,000 সামরিক ইউনিফর্ম তাদের নয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সরকারি হাসপাতালগুলোতে একজন রোগীর 3 বেলা খাবারের জন্য বরাদ্দ 175 টাকা। তবু প্রতিদিনকার খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার। কুষ্টিয়ার 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন রোগীর জন্য বরাদ্দ 43,750 টাকা, বছরে যার পরিমাণ 1,57,00,000 টাকা। তবে নিম্ন মানের ও কম ওজনের খাবার দিয়েই বরাদ্দের বেশিরভাগ হাতিয়ে নেয়ার অভিযোগ আছে ঠিকাদারদের বিরুদ্ধে। 50 শয্যা বিশিষ্ট কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে ঢুকতেই ভেতরে একেবারে স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশ। ঠিকাদার মৃগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প। মাছ ও বাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বুঝে নেওয়ার কথা থাকলেও এ পদের কাউকে দেখা গেল না। অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাসই বুঝে নিচ্ছেন সব, ওজন দেওয়া ছাড়া। পরে ডিবিসি নিউজের সামনে ওজন দিয়ে নির্ধারিত ওজনের কম পাওয়া গেল 750 গ্রাম, সাথে চিকন চালের পরিবর্তে মোটা চালের ভাত। এটাকেই স্বাভাবিক মনে করেন বাবুর্চি। 6 কেজি 600 পাইছে, কম 1 কেজি দাম না, কমবে না, আমি কম হলে পরে আমি মাছ নেবো আর কি। না, আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসে কাজ করি। রোগীদের অভিযোগের অন্ত নেই। এখনো নাস্তা দিই নাই আমারে,
কালকেও তো মনে হয় 9:30 তো বাজে গেল নাস্তা দিতে। তরকারি রান্নাটা এমন খুব গিরে ভালো দেয় না। বললাম এই যে এরকম করে কাটা আছে। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে RMO পদে কেউ নেই বর্তমানে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার বেশিরভাগ সময়ই ব্যস্ত। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আলফাজউদ্দিনের ওপর 4টি দায়িত্ব। অফিসের জনবলে যে এত ঘাটতি, আমাদের আরমও দীর্ঘদিন অনুপস্থিত। বাবুর্চির কাজ রিটায়ার্ড যে পার্সন রঞ্জিত, তাকে রিকোয়েস্ট করে রাখা হয়েছে, অন রিকোয়েস্ট। সে যদি করতে না চায় তাহলে কিন্তু আমরা বিপদে। আর ঠিকাদার দায় চাপিয়েছে ভ্যাট ও আয়করের উপর। এখন ভ্যাট আর আয়কর এখন বাড়ি যাচ্ছে। ঠিকাদার তো যখন টেন্ডার দেবে তখন তো আপনার ভ্যাট আয়কর হিসাব করবে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র উপজেলা থেকে ভিন্ন নয়। ব্রয়লার মুরগি জোটে মাছের বদলে, তবে সেখানেও ছোট পিস। এই যে মাংস দিয়েছে আর ডাল দিয়েছে, মুরগির মাংস একটা দিয়েছে। এদিকে হাসপাতালের রান্নাঘরে দায়িত্বরতরা দিতে থাকেন খোড়া সব যুক্তি। আজকের দিন একদিন মাছ কম ভালো, এটা স্যাররা জানে। এটা লাউ স্যার কালকে দিছিল, এই লাউ একদিন থাকলে দায়ী হয়ে যায় বলেছি। সিভিল সার্জন বলছেন বড় অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তারপর উপজেলা যে আমাদের কর্মকর্তা আছে সে দেখে, আর যদি কখনো বড় ধরনের কোনো কমপ্লেন হয় তখন আমরা তদন্ত করে দেখি। আর সচেতন নাগরিক কমিটির অভিযোগ, মিলেমিশে বছরে কোটি টাকা লুটপাট হচ্ছে জেলার সরকারি হাসপাতালে। খাবারের মান তো নিম্নমানের দেয়, যা লেখা আছে শিডিউল সেটা তো করেই না। হাসপাতাল কর্তৃপক্ষ দেখায় যে আমাদের রোগীর তুলনায় সিটের তুলনায় বেশি রোগী আছে, আমরা এই খাবারটাকে ভাগ করে দিই, একটা অজুহাত খাড়া করে। ঠিকাদার খোঁজে লাভ, আর যারা দায়িত্ব থাকে তারাও লাভ খোঁজে। জেলা পর্যায়ে বাজার দরের থেকেও মাছ, মাংস ও সবজির দাম কয়েক গুণ বেশি ধরে বিল তুলে নিচ্ছেন ঠিকাদার, যা বাজারে দাম অর্ধেকের কম। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিষ বাষ্পের মতো চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। চমকপ্রদ বিজ্ঞাপন আর মন গড়া প্রলোভনের ফাঁদে পড়ে পা দিচ্ছেন অনেকেই। আর্থিক লাভের আশায় বিনিয়োগ করে নিঃস্ব হওয়ার সংখ্যা নেহাত কম নয়। তবুও তরুণ যুবকরা ঝুঁকছেন এসব অবৈধ বেটিং সাইটে, জড়িয়ে পড়ছেন নানা অপরাধের সাথেও। অথচ কোনোভাবেই অনলাইন জুয়ার লাগাম টানতে পারছে না প্রশাসন। জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে। রেজিস্টার করলে আপনি পাবেন 18 টাকা বোনাস। হাজার হাজার তরুণ যুবক জড়িয়ে পড়ছেন অনলাইন জুয়ার সাথে। প্রতারিত হওয়ার তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বাড়ছে জুয়ারির সংখ্যা। আমার সাথে আরেকজন ইনভলভ হয়, সে আমাকে বলে যে যেহেতু লাভ করছিস তাহলে একটা বড় অ্যামাউন্ট ঢুকে দেখ ভাগ্য ঘোরে কিনা। 28 বছর বয়সী এই যুবক অন্তর্জালে বিজ্ঞাপন দেখে জড়িয়ে পড়েছিলেন প্রতারণার জালে। অল্প কয়েক দিনে হারিয়েছেন সব। এখন চোখ জুড়ে বিষাদের কালো ছায়া। একই স্বপ্নে বিভোর, নেশায় ডুবে থাকা আরেক যুবকের গল্প প্রায় একই রকম। অনলাইন প্ল্যাটফর্মে কাজের আশায় নিজেকে আবিষ্কার করেন অবৈধ বেটিং সাইটে। লাখ লাখ টাকা আয়ের আশায় বিনিয়োগ করতে করতে তিনি নিঃস্ব। 1,47,100 টাকা মতো আমার টোটালি ডিপোজিট করা রয়েছে, আমি পুরোটাই আটকে রয়েছি। অর্থ সংকুলনের জন্য নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন অনেকে। কেউ কেউ হতাশা থেকে আত্মহত্যা করছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্বেগ ছড়াচ্ছে সচেতন মহলে। আমি আমার ভাইয়ের উপরে দায়িত্ব দিয়েছি প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের হিসাব কিতাব সে কাগজে কলমে ঠিক রেখে দেখা যাচ্ছে যে আমার যে মূল পুঁজি সেটা গায়েব করে দিচ্ছে। অনলাইন জুয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবৈধ এবং আনইথিক্যাল আয়ের পথে যুব সমাজ ঝুঁকছে। আমাদের এই বিশাল তরুণ সমাজকে, যুব সমাজকে বাঁচানোর জন্য কর্মধারার মধ্যে যদি আমরা নিয়ে আসতে না পারি, সৃষ্টিশীল সমাজ আমরা রেখে দিতে পারবো না। বিনা পরিশ্রমে হুট করে অনেক অর্থ উপার্জনের লোভ তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর অনলাইনে জুয়ার ফাঁদ পাতা রাঘব বোয়ালরা আড়ালেই থেকে যাচ্ছে প্রশাসনের। এই সমস্যা ডিল করার জন্য যেমন দরকার তেমন আধুনিকভাবেই আইনটা সংস্কার কাজ চলছে। আমরা অতি দ্রুতই কঠিনভাবে কাজ করতে পারবো এবং এই যে ছড়িয়ে পড়া রোধ করে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারবো। সরকারের কার্যকর উদ্যোগ সহ নৈতিক শিক্ষা এবং পারিবারিক বন্ধন জোরালো না হলে এই অবক্ষয় ঠেকানো সম্ভব না বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। ডিবিসি নিউজ ডেস্ক। সন্তানের কাছে বাবা একটি পরম নির্ভরতার নাম। শ্রম আর স্বপ্ন দিয়ে বাবারা সন্তানের ভবিষ্যৎ গড়তে সচেষ্ট থাকেন সবসময়। সেই বাবাদের জন্যই একটি বিশেষ দিন বিশ্ব বাবা দিবস। জুন মাসের 3য় রবিবার বাংলাদেশসহ পৃথিবী জুড়ে নানা আয়োজনে উদযাপন করা হয় দিবসটি পালনের প্রচলন হয় বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে। কাজী জাহিদ আহমেদের ক্যামেরায় দেখুন বিজন কুমার দাসের প্রতিবেদন। বাবা বাবা দেখো কি সুন্দর ফুল, আমাকে এনে দাও না। দাও না বাবা, দাও না। আমি যত এলো মেলো ভুলের
তুমি সময় মতো সহজ সমাধান। বাবার কাছে সন্তানের আবদারের যেন শেষ থাকে না, কিন্তু সে আবদার যত কঠিনই হোক বাবারা চেষ্টা করেন সেটা মেটানোর। আমার মেয়েকে আমি চাঁদের সাথে তুলনাই করি, আর আমি সবসময় আমার মেয়েকে চাঁদমা বলেই ডাকি। প্রতিদিন দেশে জন্ম নেয় প্রায় 13,000 শিশু। একই সাথে জন্ম হয় সমপরিমাণ নতুন বাবার। প্রথমবারের মতো বাবা হওয়াদের জীবনেও শুরু হয় এক নতুন অধ্যায়। বাবা মানে কাছে ভালো। রাজধানীর কারওয়ান বাজারে তরকারির বোঝা বহনকারী মিন্তি নামক শ্রমিক বাবাটিকেও দেখা যায় সন্তানের মুখে হাসি ফোটানোর প্রাণান্তকর চেষ্টা করতে। বাবা তুমি সময় মতো সহজ সমাধান। এভাবে সব বাবারই যেন হয়ে ওঠেন সন্তানের খেলার সাথী, যার কোলে পিঠে হেসে খেলে বড় হতে থাকে শিশুরা। কেউ বাবা না হওয়া পর্যন্ত এটা বুঝতে পারে না যে বাবা আসলে কি জিনিস। লেখাপড়ার সময় এতটুকু ভালোবাসে, লেখাপড়া বাইকে অনেকটুকু ভালোবাসে। শৈশব আর কৈশোরের দুরন্তপনার দিনগুলোতে হাতে হাত রেখে চলতে দেখা যায় বাবাদের। তাই বাবাদের প্রতি সন্তানের ভালোবাসাটাও থাকে অগাধ। আমার ভালোবাসাটা আমার সন্তানদের জন্য যতক্ষণই প্রকাশ করতে পারি, হয়তো আমার বাবার জন্য আমি ততটুকু পেরেছি কিনা সেটা বলা খুব কঠিন। বাবা অনেক কিছুই দেয়, যেটাই যখন চাই তখনই দেয়, লাইক বলার আগেই হয়তো বা নিয়ে আসে। প্রতিটি বাবাই যেন এক একটি বটবৃক্ষ, যার ছায়াতলে নিরাপদে বড় হয়ে ওঠে সন্তানেরা। একটা পরিবার মায়েরা যতটা আগলে রাখেন ঠিক ততটাই যত্নে রাখেন বাবারা। অনন্ত ভালোবাসার এই মানুষটিকে নিয়ে যেন সন্তানদের আবেগেরও শেষ থাকে না। বাবাকে নিয়ে সবসময় খুব টেনশনও হয়, বয়স হয়েছে। বাবা দিবসে আমি বাবাকে বলতে চাই, বাবা তোমাকে খুব ভালোবাসি। বাবা সবসময় যেটা বলতেন যে অলওয়েজ সৎ থাকবে, অনেস্ট থাকবে। যেটাই বলি আসলে আমার যতটুকু অর্জন জীবনে বেশিরভাগ হচ্ছে বাবার। বাবা আমার কাছে আমার পৃথিবীর সমান, বাবাকে আমি অনেক ভালোবাসি। জীবনের টানা পড়ে বৃদ্ধাশ্রমের এই বাবার গল্পটা একটু অন্যরকম। নিজের আস্থাবর সব সম্পত্তি দুই সন্তানের মাঝে ভাগ করে দিয়ে নিজে আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। প্রত্যেকটি সন্তানের সফলতার পিছনে থাকে এমন বাবাদের সফলতার নানান গল্প। হয়তো এই কারণে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে যে খারাপ মানুষটি সেও নাকি একজন ভালো বাবা। বাবা দিবসে মহিমান্বিত হোক সকল বাবাদের জীবন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, আগারগাঁও, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের বিরোধ আর আধিপত্যের বলি হয়েছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। একসময় ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিদ্যালয়টি এখন বেহাল। প্রতিষ্ঠানটিতে বিধি মোতাবেক নেই কোনো শিক্ষকের নিয়োগ। এমপিওভুক্ত করে নিম্ন মাধ্যমিক থেকে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক করার দাবি স্থানীয়দের। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এ যেন এক পরিত্যক্ত গোয়ালঘর। মাঠের মধ্যে গোবরের চটা ও ধানের খড়ের পালা। নেই কোনো শিক্ষার পরিবেশ। বিদ্যালয়টির নেই কোনো সাইনবোর্ডও। দুটি টিনশেড ঘরে 4টি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ, বাকি 3টি কক্ষে কিছু টেবিল চেয়ার। শুরুতে 350 জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ছিল বিদ্যালয়টি। সময়ের পালা বদলে সে সংখ্যা কমতে কমতে বর্তমানে 28 জনে ঠেকেছে, যেখানে 5 জন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। 2004 সালে 53% জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার 10 বছর পর 2014 সালে কিন্তু 20 বছরেও হয়নি এমপিওভুক্ত। আমরা স্কুলটা ভালো হইতো, খুব সুবিধা হইতো আমরা লেগা, ছেলেমেয়েরা পড়ার লেগা। আমরা 5 জন শিক্ষক এই স্কুল চালাইতেছি, যেভাবেই হোক আমাদের বেতনের দিক দিয়েও দেখা যাচ্ছে আমরা ঠিকভাবে পাচ্ছি না। দেশ সবাই ভালো ছিল, মানে ছাত্রছাত্রীরা আইতো। দেশটার মাঝে যখন দলাদলি ভাব চলছিল বা কিছু যাই ঝামেলা ছিল, এরপর তখন করে স্কুলের হাল গেছে খারাপ হয়ে। সরকারি সুনজর পেলে বিদ্যালয়টি আগের রূপে ফিরে আসবে বলে জানান প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীগুলা কাছাকাছি ভর্তি হইতে পারে না। ওনারা ছাত্রছাত্রীগুলো প্রায় 3 থেকে 3.5 কিলো দূরে যে পড়াশোনা করতে হয়। সরকার চাইলে এই বিদ্যালয়টি আবার পুনরায় আগের মতো পুরো অবস্থায় ফিরে যেতে পারবে। স্কুল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এলাকার আধিপত্য কেন্দ্র করে স্কুলটা উন্নয়ন হচ্ছে না, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি ঈদের পরে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের সুন্দর আগামী ভবিষ্যৎ নিশ্চিত করতে বিবদমান দুই পক্ষকেই সহনশীল হবার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনগণ। ডিবিসি নিউজ ডেস্ক।
প্রতিদিন প্রায় 20,000 যাত্রীর উঠানামা যেখানে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সেই টার্মিনাল। বিশ্রামাগার তো দূর, নেই ন্যূনতম বসার জায়গাও। দুর্যোগ আগে নির্মাণের পর আর কোনো সংস্কার হয়নি এটির। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের। নিয়মিত টোল আদায় করলেও টার্মিনাল সংস্কারের নজর নেই পৌর কর্তৃপক্ষের। তবে শিগগিরই টার্মিনালটি সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। বাগেরহাটের অভ্যন্তরীণ 8টি রুট সহ সারা দেশে যাতায়াতের সুবিধার জন্য 2 যুগ আগে নির্মাণ করা হয় বাস টার্মিনালটি। রক্ষণাবেক্ষণের নামে প্রতিটি গাড়ি থেকে টোল নিচ্ছে পৌরসভা। পদ্মা সেতু চালু হওয়ার পর বেড়েছে দূরপাল্লার বাস। প্রতিদিন প্রায় 20,000 যাত্রী ব্যবহার করে এই টার্মিনাল। কিন্তু এখানে যাত্রীদের জন্য নেই কোনো বিশ্রামাগার, টয়লেট সহ অন্যান্য সুবিধা। পানি কোনো ব্যবস্থা নেই, একটা বাথরুম নাই, একটা গোসল করার ব্যবস্থা নেই। আমরা যখন বর্ষাকালে যাত্রী এনে টার্মিনালের ভিতরে নামাই, তখন যাত্রীদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তার কারণ পানি দেখা গেছে হাঁটুর নিচে বা ছোড়া পর্যন্ত পানি। টার্মিনালের ভিতরে মাঝে মাঝে আইনে এটা একটু কুয়া ফেলায়, সে আবার জায়গায় ডেবে যায়, ফেলায় না ফেলানো হয় না। টার্মিনালে গাড়ি রাখার মতো ভালো জায়গা নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। চালক, শ্রমিক ও যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। সীমানা প্রাচীর না থাকায় রাতে পরিণত হয় চোর ও নেশাখোরদের অভয়ারণ্যে। দীর্ঘ 22 বছর স্থাপিত হওয়ার পরের থেকে এখানে কোনো ভালো কোনো কাজ এখন পর্যন্ত আমরা দেখিনি, এবং আজ পর্যন্ত আমরা বহুতবার পৌরসভাকে বলার পরেও আমাদের এখানে কোনো সংস্কার হয়নি। তবে শিগগিরই সংস্কার সহ আধুনিকায়ন করা হবে টার্মিনালটি, জানালেন পৌর কর্মকর্তা। বাস স্ট্যান্ডে আমরা অতি সত্বর সিটিসিআরপি প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ সহ আধুনিকায়নের প্রস্তাবনা আছে, এবং সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে বাস স্ট্যান্ডে আধুনিক বাস স্ট্যান্ডে রূপান্তরিত হবে। বাস টার্মিনালটি আধুনিকায়ন করে যাত্রী সেবা নিশ্চিত করতে পারলে তা বাগেরহাটের পর্যটন শিল্প বিকাশে সহায়ক হবে, মত স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।